আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকির রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, রকুনুদ্দিন মোল্লা গার্লস ডিগ্রি কলেজ। আমার আজকের ইউটিউব চ্যানেলের ক্লাসের সাবজেক্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্র, চট্টগ্রাম বোর্ড 2024। তো চট্টগ্রাম বোর্ড 2024 আজকে আমাদের আলোচনার বিষয়। আমরা আজকে চলে যাই আমাদের কোশ্চেনে। কোশ্চেন কোথায়? কোশ্চেন একটু ওয়েট। কোশ্চেন। কোশ্চেন শো করলাম আমরা ডিসপ্লেতে। আমরা এখন সলিউশনে চলে যাই। ব্যাংক চার্জ 260 টাকা, নগদে ভুলক্রমে 620 টাকা ডেবিট করা হয়েছে। এর ফলে নগদান বইয়ের গড় মিল কত টাকা হয়েছে? গড় মিল হয়েছে 620 টাকা এবং 260 টাকা যোগ করলে আমরা হচ্ছে 880 টাকা। নিচের উদ্দীপকটি পরে 2 নম্বর এবং 3 নম্বর প্রশ্ন উত্তর দাও। নগদান বই অনুসারে ব্যাংক জমা উদ্ধৃত 50,000 টাকা। ব্যাংক বিবরণ সংশোধন নিমিত্তে দেখা যায় ব্যাংকে জমাকৃত অর্থ 10,000 টাকার স্থলে হিসাব রক্ষক 1,000 টাকা লিপিবদ্ধ করেছে। ব্যাংক সমন্বয় বিবরণীতে জমাকৃত অর্থ বাবদ নগদ বইয়ের উদ্ধৃতির সাথে কত টাকার যোগ বিয়োগ গরমিল রয়েছে? 9,000 টাকা যোগ 9,000 টাকা যোগ 9,000 টাকা যোগ। উক্ত গরমিলের সংশোধন হলে আর্থিক অবস্থা বিবরণীতে কি প্রভাব ফেলবে? হাতে নগদ বৃদ্ধি পাবে এবং চলিত বছরে সম্পত্তি বৃদ্ধি পাবে। হাতে নগদ বৃদ্ধি পাবে এবং চলিত বছরে সম্পত্তি বৃদ্ধি পাবে। নিচের কোনটি রেওয়ামিল অন্তর্ভুক্ত হয় না? সমাপনী মূলধন রেওয়ামিল অন্তর্ভুক্ত হয় না। সমাপনী হাতে নগদ এবং সমাপনী ব্যাংক ব্যালেন্স বাদে সমাপনী কোনো হিসাবের যদি ব্যালেন্স থাকে তো সেই ব্যালেন্স রেওয়ামিল অন্তর্ভুক্ত হয় না। সম্পত্তি বিক্রি করলে বিক্রয় হিসাব ক্রেডিট করা হলে কোন ধরনের ভুল? নীতিগত ভুল। অর্থাৎ মূলধন জাতীয় ভুলকে মুনাফা জাতীয় ভুলে দেখানো হয়েছে। মূলধন জাতীয় ভুলকে মুনাফা জাতীয় ভুলে দেখানো হয়েছে। এই ধরনের ভুলকে কি বলা হয়? নীতিগত ভুল। রেওয়া মিলে না। রেওয়া মিলে যাবে না প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক নগদ উদ্ধৃত, সমাপনী উৎপন্ন রেওয়া মিলে যাবে না। বঙ্গস লিমিটেড 2023 সালের 8 বছরের জন্য 1,20,000 টাকা বিনিয়োগ করে। বিনিয়োগের সুদ 10%। 31 ডিসেম্বর তারিখে বকেয়া বিনিয়োগের সুদ 5,000 টাকা সমন্বয় দাখিলা প্রদান করা হয়। সারা বছর ধরে কোনো সুদ প্রাপ্তি হয়নি। কোন তারিখে বিনিয়োগ করা হয়েছে? কোন তারিখে বিনিয়োগ করা হয়েছে? তো এখানে আমরা একটু একটু বোর্ডে চলে যাই। আচ্ছা, কোন তারিখে বিনিয়োগ করা হয়েছে এটা আমরা এখান থেকে বের করতে পারবো। আহ 1,10,% 8 বছরের জন্য, ঠিক আছে? তো এইখানে যে টাকাটা আছে এইটা হইলো কি আমার উম কিভাবে দেখাবো একটু ওই চিন্তা করি। একটু ক্যালকুলেটর নেই। হুম, হুম। 1,20,000 ভাগ 1,20,000 গুণ 10% 12,000 টাকা। ওকে, 12,000 টাকা। 12,000 টাকা, 12,000 টাকা ভাগ 12, 1,000 টাকা। ওকে। হুম, ক্লিয়ার। এখানে আমরা একটু খেয়াল করি। 1,20,000 টাকা, 1,20,000 টাকা গুণ 10% সমান সমান 12,000 টাকা। 12,000 টাকা হইল 1 বছরের সুদ। তো 1,000 টাকা হইতেছে আমার কত? 1 মান্থের, 1 মাসের সুদ। তার মানে 5,000 টাকা হইতেছে আমার কত? 5 মান্থ, 5 মাসের সুদ। ঠিক আছে, 5 মাসের সুদ হলো আমার উম, আহ 5,000 টাকা। ওকে। তো জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর,
ডিসেম্বর। তার মানে 1,000, 1,000, 1,000, 1,000, 1,000, 5 মাস। 5 মাসে 5,000, তার মানে কি আগস্ট মাস থেকে আমরা কি করছি, সুদটা গ্রহণ করছি। ওকে। হিসাবকাল শেষে কোন হিসাবের হালনাগাদ করার জন্য কি ধরনের জাবেদা দাখিলা দিতে হবে? সমন্বয় দাখিলা। অগ্রিম আয় সমন্বয় করলে দায় হ্রাস ও আয় বৃদ্ধি পায়। পুস্তক ঋণ ক্রয়মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিলে পাওয়া যায় পুস্তক ঋণ, অথবা একটা নাম হলো ইংলিশে বুক ভ্যালু। একটা নাম হলো বুক ভ্যালু। ওকে। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্যের ক্ষেত্রে বিবেচনা করা হয় সম্পত্তির ক্রয় মূল্য, সম্পত্তির আনুমানিক আবিষ্কার, সম্পত্তির ভগ্নাবশেষ মূল্য। তার মানে অ্যান্সার হলো গহ। নিচের উদ্দীপকটি পড়ে 11 এবং 12 নম্বর প্রশ্ন উত্তর দাও। জাকির ট্রেডার্স ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যন্ত্রপাতি ক্রয় 10% এবং 50,000 টাকার পুস্তক মূল্য ক্রয় করে। যন্ত্রপাতির পুঞ্জীভূত অবচয় 15,000 টাকা। যন্ত্রপাতির ক্রয় মূল্য কত? আচ্ছা, যন্ত্রপাতির ক্রয় মূল্য কত? তো অবচয়টা বাদ দেওয়া হয় সরল রৈখিক পদ্ধতিতে, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়টা বাদ দেওয়া হয়। সেখানে কোনো পদ্ধতি উল্লেখ করা নাই, শর্টকাট আমরা বুঝি। সম্পত্তির ক্রয় মূল্য থেকে অবচয়টা বাদ দিয়া আহ যেটা হয় ওটা হলো পুস্তক মূল্য। পুস্তক মূল্য দেওয়া আছে কত? 50,000 যোগ অবচয় কত? 15,000, সমান সমান কত? 65,000। যন্ত্রপাতি বিক্রয় মূল্য 45,000 টাকা হলে কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হবে? একটু আমরা দেখি। বুক ভ্যালু অর্থাৎ পুস্তক মূল্য দেওয়া আছে কত? 50,000। 50,000 টাকা সম্পত্তি আমরা কি করছি, 45,000 টাকা বিক্রি করছি। তার মানে কি আমার এখানে 5,000 টাকা কি হয়েছে? লাভ হয়েছে। 5,000 টাকা কি হইব? লাভ হইব। ওকে। এরপর আমরা চলে যাই। বিক্রিত পণ্যের ব্যয় 1,00,000 টাকা এবং বিক্রয়ের উপর মুনাফার হার 20% হলে বিক্রয়ের পরিমাণ কত? বিক্রয়ের পরিমাণ কত এখানে আমরা একটু বুঝি। 20% হলে তার মানে কি, কস্ট প্লাস প্রফিট সমান সমান সেলস প্রাইস। ওকে। তো এখানে কস্ট হইলো কি আমার 80%, আর প্রফিট হলো 20%। তার মানে এই যে টাকাটা দেওয়া আছে, এই যে টাকাটা দেওয়া আছে 1,00,000 টাকা, এটা হলো 80%। তার মানে কি আমরা যদি 20% বাইর করতে চাই, তাহলে আমরা কি করতে হবে? 1,00,000 ভাগ 80 গুণ 20। ভাগ 80 গুণ 20 না, এখানে বিক্রয়ের 20% বিক্রয়ের পরিমাণ চাইছে, ঠিক আছে? তো ভাগ 80 গুণ 100। ঠিক আছে, তো ওটা দুইটা যোগ করলে কত হয়? এখানে সেলস কত হয়? 100% হয়। তো এখানে আমরা কি করব? ভাগ 80 গুণ 100 দিলে আমার রেজাল্ট হিসাব করতে আছে কত? 1,25,000 টাকা। ব্যবসায়ের পরিচালনা ব্যয় হলো পণ্য ক্রয় এবং বিজ্ঞাপন খরচ হলো আমার ব্যবসার পরিচালনা ব্যয়। বিক্রয়কারীর নিকট ভ্যাট কোন ধরনের হিসাব দায়? ভ্যাট যতক্ষণ পর্যন্ত না প্রদান করতে হয় সরকারের কোষাগারে ট্রেজারি বিলের মাধ্যমে, ততক্ষণ পর্যন্ত ভ্যাট কি দায়। নিচের উদ্দীপকটি পরে 17 এবং 18 নম্বর প্রশ্নের উত্তর দাও। পারমিক মজুত পরিমাণ 50,000 টাকা, চলতি বছরের লিড বিক্রয়ের পরিমাণ 1,25,000 টাকা, সম্পূর্ণ উৎপন্নর ক্রয় মূল্য কত? 15,000 টাকা। সমন্বিত ক্রয় পরিমাণ কত? তো আমরা জানি সমন্বিত ক্রয়ের সমান সমান পারমিক উৎপন্ন যোগ ক্রয় বাদ সমপরিমাণ উৎপন্ন সমান সমান সমন্বিত ক্রয়। পারমিক মজুত পণ্য দেওয়া হচ্ছে 50,000 টাকা, এটার সাথে যোগ করবো আমরা 1,25,000 টাকা, বিয়োগ দিন 15,000 টাকা, দিলে আমার এই হচ্ছে 1,60,000 টাকা। স্বপরিমোদিত পণ্যের বাজার মূল্য 12,000 টাকা হলে মোট লাভের উপর কি প্রভাব ফেলবে? 3,000 টাকার হ্রাস হবে। আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি স্থল কোথায়? ইটালির ভ্যানিস শহরে। আচ্ছা, এটা একটু আমরা দেখি। উম একটু ওয়েট করি আমরা। একটি দায় হ্রাস পেলে, একটু আমি চেক দেই।
এটা একটু কনফিউজড আছে আমি। চট্টগ্রাম বোর্ড। হুম। হুম, বেশ। ঠিক আছে। হ্যাঁ, একটি দায় হ্রাস পেলে অন্য দায় বৃদ্ধি হবে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে এবং সম্পত্তি হ্রাস পাবে। অ্যান্সার গহ। কোনটি ব্যবসায়ের মূলধন হ্রাস ঘটায়? ব্যয় হলে ব্যবসার মূলধন হ্রাস ঘটে। ব্যক্তিগত প্রয়োজন নগদ উত্তোলন করলে হিসাব সমীকরণ কি হবে? সম্পত্তি হ্রাস পাবে এবং মালিকানা সত্ত্ব কি হবে? হ্রাস পাইবে। অ্যান্সার হলো ক। চালান কে প্রস্তুত করে? বিক্রেতা চালান প্রস্তুত করে, বিক্রেতা চালান প্রস্তুত করে। হিসাব রক্ষণের মূল ভিত্তি হলো দুতরফা দাখিলা পদ্ধতি। যদি দুতরফা দাখিলা পদ্ধতি না থাকতো, এখানে আমরা হিসাব রক্ষণের মূল ভিত্তি কি দিতাম? লেনদেন দিতাম। যেহেতু দুতরফা দাখিলা পদ্ধতি হিসাব ভিত্তি করে কি করা হয়? লেনদেন নিরূপণ করা হয়। সেহেতু দুতরফা দাখিলা পদ্ধতি এখানে সঠিক অ্যান্সার। জাবেদাকে কি নামে অভিহিত করা হয়? হিসাবের দৈনন্দিন বই, হিসাবের প্রাথমিক বই, হিসাবের। হ্যাঁ, অ্যান্সার গ। অফিস সাপ্লাইজ। অফিস সাপ্লাইজ এর আওতাভুক্ত হলো স্ট্যাপলার এবং ক্যালকুলেটর, এই দুইটা হলো অফিস সাপ্লাইজ। নিচের উদ্দীপকটি পড়ো, 27 এবং 28 নম্বর প্রশ্ন উত্তর দাও। শ্রেয়া ট্রেডার্স ফলে যেন তারিখে 2023 তারিখে 1,20,000 টাকা নিয়ে কারবার আরম্ভ করলেন। 4 মাস ভাড়া বাবদ 20,000 টাকা অগ্রিম প্রদান করলেন। ব্যবসার জন্য 30,000 টাকার পণ্য ক্রয় করলেন। মাস শেষে তিনি 5,000 টাকা নগদ উত্তোলন করলেন। ভালো কথা। শ্রেয়ার ব্যবসা শুরু করার ফলে হিসাব সমীকরণে কি প্রভাব ফেলেছে? সম্পত্তি বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। নগদ অর্থ উত্তোলনের ফলে শ্রেয়া ট্রেডার্স এর ব্যবসার উপর কি প্রভাব ফেলে? মালিকানা সত্ত্ব হ্রাস পাবে এবং সম্পত্তি হ্রাস পাবে। ব্যাংক হিসাব, ব্যাংক বিবরণী অনুযায়ী ক্রেডিট উদ্ধৃত বলতে বোঝায়। ব্যাংক বিবরণ বলতে ক্রেডিট উদ্ধৃত বলতে বোঝায় ব্যাংক জমার উদ্ধৃত। ব্যাংক বিবরণ অনুযায়ী ক্রেডিট উদ্ধৃত বলতে বোঝায় ব্যাংক জমার উদ্ধৃত। এনএফসি কোন অর্থে কি? নন সাফিসিয়েন্ট ফান্ড। সরি, নট সাফিসিয়েন্ট ফান্ড। নট সাফিসিয়েন্ট ফান্ড বলতে বোঝায় এনএফসি। তো আজকে আমরা আলোচনা করলাম চট্টগ্রাম বোর্ড 2024। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল। পরবর্তী লেকচারে আমরা সলিউশন করব। আহ বোর্ডটা দেখে বলে দেই, বরিশাল বোর্ড 2024।